সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের আসনে তার আরোহণকে জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গৌরবময় স্বীকৃতি বলে মনে করছে সরকার। অন্যদিকে জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংলাপের প্রশ্নে নিরপেক্ষ ও সক্রিয় অবস্থান প্রত্যাশা বিরোধী দলের। দলমতের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে এসব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন নতুন রাষ্ট্রপতি, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, মানসুরা আলম, সংসদ সদস্য বিএনপি, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। অংশ নেওয়ার জন্য কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। নতুন রাষ্ট্রপতির কাছে মন্ত্রীর শপথ নিলেন মঈন খান, রশিদুজ্জামান, আন্দালি পার্থ, সাচি প্রুং। প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, হুমায়ুন কবির। কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। দেশে আনার প্রক্রিয়ায় স্বজনরা। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঢাকাকে বাসযোগ্য করতে নৌপথকে ঢেলে সাজাবে সরকার। নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। রাজধানীর চারদিকে 8 লেনের সড়ক তৈরির পরিকল্পনা। এবং ছুটির দিনেও গ্যাস সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বিদ্যুতের চাপ সামলাতে ব্যাটারি চালিত অটোরিকশায় বাধ্যতামূলক হচ্ছে সৌর বিদ্যুতে চার্জিং। দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা। তুষার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। রাষ্ট্রপতির কাছে অনেকের অনেক রকমের প্রত্যাশা, বিরোধী দলের কাছে এক রকমের প্রত্যাশা। তবে এই 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সকল মতের মানুষেরই কিন্তু একটা বড় ধরনের প্রত্যাশা আছে। তিনি কখনো কোমল, কখনো কঠিন হৃদয়ের মানুষ, এবং তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সব দিক দিয়ে বিবেচনা করলে তার কাছে প্রত্যাশার পারদটা একটু বেশি। কিন্তু রাষ্ট্রপতির যে ক্ষমতা সাংবিধানিকভাবে, সেই জায়গায় থেকে তিনি কতটুকু পূরণ করতে পারবেন? এখনো তো সংবিধানের যে পরিবর্তন, ক্ষমতার যে ভারসাম্য, সেটা তো অর্জিত হয়নি। অতএব তিনি আগেকার রাষ্ট্রপতিদের মতোই সংসদীয় গণতন্ত্রের অধীনে সংসদ শাসিত রাষ্ট্রপতি। অতএব তার কাছে অতীতের রাষ্ট্রপতিদের যে ভূমিকা ছিল তার চাইতে বেশি কিছু আশা করা এখনো সম্ভব না। তবে যেটা আমরা আশা করতে পারি সেটি হচ্ছে যে তিনি অতীতের রাষ্ট্রপতিদের মতো একেবারেই দলের প্রতি যে এক ধরনের অন্ধত্ব, সেটা হয়তো আমরা আশা করব না যে তার থাকবে। তবে এইটা আশা করলেও এটা বাস্তবে সম্ভব কিনা এই নিয়ে আমার প্রশ্ন আছে। কেননা এত বছর ধরে তিনি যে দলটি করেছেন, যে দলের সমস্ত বিপদে আপদে সব জায়গাতে তিনি হাজির থেকেছেন, তিনি সবচেয়ে আপৎকালীন সময়ে দলের মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন, ওই জায়গা থেকে একদম তিনি কি ভুলে যাবেন গতকালের কথা? ব্যাপারটা তো তা না। পদত্যাগ করলেই তো আর হয়ে যায় না। তো আমরা আশা করব তিনি রাষ্ট্রপতি হিসেবে তার যে সাংবিধানিক দায়িত্বগুলি সেগুলি পালন করবেন, এবং আমাদের কাছে তিনি যে শ্রদ্ধার আসনে আছেন সেটা অক্ষুণ্ণ রাখবেন। এটা কেন বলছি? কারণ অতীতে আমরা বিভিন্ন রাষ্ট্রপতিকে নানান রকম বক্তৃতা দিতে শুনেছি। সার্কাস্টিক ওয়েতে সেই রাষ্ট্রপতির আসলে তাদের যে ক্ষমতাহীনতা সেটাকে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু আমাদের সব মানুষ তো আর সেই ব্যঙ্গ বোঝে না, তারা এই বিষয়গুলো আক্ষরিকভাবে নিয়েছিল। তো অন্তত এতটুকু আমি জানি যে তার কাছ থেকে এটা হবে না কখনো। তার ভাষা অত্যন্ত সুন্দর, তার বক্তৃতা চমৎকার, তার আচরণ অত্যন্ত ভদ্রজনোচিত, এবং পারিবারিকভাবে আমি বিতর্কের কারণে তাকে দেখেছি কাছের থেকে। তার পরিবারে 2 জন বিতর্কিক আছেন, তার মেয়ে এবং মেয়ের জামাতা। আমি যতটুকু কাছে থেকে দেখেছি তারা অত্যন্ত সম্ভ্রান্ত ভদ্র মানুষ। সেই জায়গাটি আমার মনে হয় যে মানুষ উপলব্ধি করবে। আপনি বলছিলেন যে ক্ষমতার ভারসাম্য, আমরা তো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে এই আলাপ তো আর কম হলো না। তো তিনি রাষ্ট্রপতির আসনে বসলেন, তো তার মেয়াদে তো আর ক্ষমতার ভারসাম্য
যেগুলো বলা হচ্ছে এখন সেগুলো যদি কি সামনে সম্ভব? সংশোধনী হয় তাহলে তো তার কাছে কিছু ক্ষমতা আসবে আরো বেশি, আর যদি সংশোধনী না হয় তাহলে হবে না। মানে ক্ষমতা আসলেও কি সেটি তিনি একেবারে নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে গিয়ে বাস্তবায়ন করতে পারবেন? এইটাই হবে ওনার অ্যাসিড টেস্ট। উনি যদি সেরকম পরিস্থিতি তো আসবে বলে মনে হয় না। কখন রাষ্ট্রপতিকে তার সেই ক্ষমতাগুলি প্রয়োগ করতে হয়, কোনো একটা আপৎকালীন সময়, কোনো ক্রাইসিসে, একটা সংকটে, সেই সংকট কখন তৈরি হয়? যদি সংসদীয় গণতন্ত্র কোনো কারণে মুখ থুবড়ে পড়ে অথবা সংসদ কোনো কারণে ঠিকমতো কাজ না করে, তো সেরকম পরিস্থিতি আসবে বলে তো মনে হয় না। অতএব সেইটা কেউ আশাও করে না যে বাংলাদেশে কোনো সংকট হোক, ক্রাইসিস হোক, এটা আমরা আশা করি না। এখন যেভাবে আমরা সারা বিশ্বের ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু আমরা অতটুকু আশা করি যে তিনি তার কাজে কথায় সকল দলের প্রতি তার যে সমান নজর সেটা দিবেন, সকল মতকে, ভিন্ন মতকে তিনি বাংলাদেশে যাতে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা পায় সেই বিষয়টি তিনি নিশ্চিত করবেন, সকল জাতিসত্তা যাতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারে সেটা তিনি নিশ্চিত করবেন। এই জিনিসগুলো আমরা আশা করি। এবং রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্র যদি কোনো এমন কাজ করে যে কাজ আসলে রাষ্ট্রোচিত নয়, হ্যাঁ, কারণ রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে দুর্বলকে নিরাপত্তা দেওয়া, দুর্বলের অধিকারকে সংরক্ষণ করা, জনগণকে সব ধরনের নিপীড়নের হাত থেকে রক্ষা করা, সকল অধিকারকে নিশ্চিত করা। তাহলে সেই রাষ্ট্রের প্রতি যদি দেখেন যে কোনো জায়গাতে এই ধরনের কাজের ব্যত্যয় হচ্ছে, অন্তত তিনি ক্ষমতা প্রয়োগ করতে যদি নাও পারেন, হাতে ক্ষমতা নাও থাকে, আমরা আশা করব তিনি মৌখিকভাবে অন্তত কথা বলবেন এবং জনগণের হয়ে কথা বলবেন। জি, মানসুর আলম, রাষ্ট্রপতি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করবেন, সেটি প্রত্যাশা জনগণ করে। এবং রাষ্ট্রের কাজ কি এটি তুষার ভাই বললেন যে দুর্বলের পাশে দাঁড়ানো বা দুর্বল যিনি তার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সকল ক্ষেত্রেই আসলে দলমতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রপতি কাজ করতে পারবেন কিনা, বাস্তবে সেটি সম্ভব কিনা, সেটি নিয়ে কিন্তু তুষার ভাইয়ের প্রশ্ন আছে। সবাইকে শুভেচ্ছা জানাই। রাষ্ট্রপতি বাংলাদেশের যে ধরনের পদ, অনেক ধরনের মিথ আছে সেগুলো নিয়ে, যে এরশাদের পরে এমনকি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পরে আসলে কার্যকরীভাবে রাষ্ট্রপতি আমাদের যে রোল প্লে করার কথা ছিল সেটি তারা করতে পারেনি। সংসদীয় গণতন্ত্রের অসুবিধা যেটাকে বলা হয়। এখন রাষ্ট্রপতি পদের ভারসাম্য বা এখানে যে ব্যক্তি সেই পদে আসীন হন, এটি রাষ্ট্রের সর্বোচ্চ আসন, এবং সেখানে বসে তিনি আসলে নিজের তার যে যোগ্যতা, তার যে দক্ষতা, সেটির মাধ্যম দিয়ে তিনি কিন্তু পুরো দেশটাকে দেখেন। সেখানে বিভিন্ন মতের মানুষ থাকে, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, চিন্তা চেতনায় যেখানে এত ডাইভার্সিটি, প্রত্যেকটা মানুষ এখানে আলাদা। তো এই জায়গায় তিনি যখন বসেন এবং এত রাজনৈতিকভাবে কেওয়াসপূর্ণ একটা জায়গা, সবসময় কেওয়াস থাকে, সেটা পজিটিভলি বা নেগেটিভলি, তো সেটা সেই জায়গায় তিনি তখন কি রোল প্লে করেন সেটা মুখ্য আলোচনা হয়ে থাকে। এবং আমরা দেখেছি যে আসলে এই পর্যন্ত পুতুল রাষ্ট্রপতি যা বলতে বলা হয়, গত 17 বছর যারা এসে রোলটা প্লে করেছেন তারা একদমই আক্ষরিক অর্থেই সেটা করছেন। এমনকি আমরা রাষ্ট্রপতির বিভিন্ন আয়োজনে বিভিন্ন মতের মানুষ নিয়ে যাওয়া হয়, বিভিন্ন রাজনৈতিকভাবে বা বিভিন্ন পক্ষ থেকে, কিন্তু গত 17 বছর সেই ধরনের কোনো দাওয়াত বা রাষ্ট্রপতির বঙ্গভবনে কিন্তু সব মানুষ যেতে পারেনি। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এমন একজন মানুষ, তিনি একজন বীর, লড়াকু মনের মানুষ। গত 17 বছর তিনি লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের পাশে ছিলেন, মানুষের জন্যই তার রাজনীতি। তিনি কিন্তু সেটি আমরা যখন দলের কর্মী হিসেবে তার কথা শুনতাম, বারবারই তিনি একটা কথাই বলতেন যে আমার রাজনীতি মানুষের জন্য। তো সেই জায়গা থেকে সেই ধরনের নিজের সাথে বোঝাপড়া থাকা একজন মানুষ, যিনি মনে করেন তার যা আছে সব মানুষের, তিনি রাজনীতি করেন মানুষের জন্য, তার চিন্তা চেতনার প্রত্যেকটা চিন্তা চেতনা তার বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের মানুষকে ঘিরে।
তো এই ধরনের মানুষ যখন এরকম একটি জায়গায় যান যেখানে তিনি অভিভাবক, তিনি রাষ্ট্রের অভিভাবক, এবং সেই চেয়ারটিতে বসে তিনি আসলে মানুষকে ছাড়া আর কিছু ভাবতে পারবেন না, এটি তার কাছ থেকে প্রত্যাশা। এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি সারা বাংলাদেশের প্রত্যেক মতের মানুষের কাছে কিন্তু তার একটি গ্রহণযোগ্যতা আছে। কিন্তু তিনি মানুষের জন্য ভাবলেন, কিন্তু মানুষের জন্য করার কতটুকু ক্ষমতা সাংবিধানিকভাবে তাকে দেওয়া হয়েছে? সাংবিধানিকভাবে যদি আপনি বলেন, সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ কর্তা হিসেবে তিনি সবকিছুই করতে পারেন যেটা তিনি চান। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে কতটুকু করতে চান সেটা তার পরবর্তী কার্যক্রমের উপর ফোকাসের উপর বোঝা যাবে। এছাড়াও যদিও এটি নির্বাহী ক্ষমতার অংশ না, কিন্তু নির্বাহী ক্ষমতা বাদেও রাষ্ট্রের যে স্ট্রাকচার আমরা গত 2 বছর যেটা দেখেছি, 2 বছর না মানে 1.5 বছর যেটা দেখেছি, যে একজন রাষ্ট্রপতি ছিলেন এবং সেই রাষ্ট্রপতি থাকায় যারা বারবার কেওয়াজ করতে চাচ্ছিল, শুধু সেই আসনটির উপস্থিতি থাকায় এবং সেখানে একজন মানুষ থাকায় তারা আসলে সেই কেওয়াজগুলো পূর্ণ করে উঠতে পারেনি। আপনারা বলবেন যে ঠিক আছে, রাষ্ট্রপতির কতটুকু আর ক্ষমতা, কিন্তু মাঝে মাঝে কোনো কিছু না করাটাই সবচেয়ে বড় করা হয়ে, যে আমার কোনো রোল নেই বা আমি কোনো কাজ করতে পারছি না, এটাই কিন্তু আমার সবচেয়ে বড় কাজ, সেটা অনেক সময় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে গত 1.5-2 বছর যিনি রাষ্ট্রপতি ছিলেন তার কিন্তু সেই রোলটি ছিল যে তিনি সেই চেয়ারটিতে বসে আছেন, শুধু সেই জন্যই অনেক উল্টাপাল্টা করা যাচ্ছে না, অনেক শব্দ ব্যবহার করা যাচ্ছে না, অনেক কিছু করতে যেয়েও কিন্তু একটা গোষ্ঠী সেটা করে উঠতে পারেনি শেষ পর্যন্ত। এবং আমরা দেখলাম যে এই যে ইলেকশনটা কেন্দ্র করেও কিন্তু যত ধরনের প্রপাগান্ডা, গুজব বা যে ধরনের স্টেপই নেওয়া হয়েছিল সব কয়টাই কিন্তু এই একটা জায়গায় এসে আটকে ছিল, যে সেখান থেকে আমাদের সমস্ত রাজনৈতিক লাইনগুলো ট্যাঙ্গেলড হয়ে যাচ্ছিল। তো আমরা মনে করি মানুষের উপর যেহেতু নির্ভর করে, সে মানুষটা নিজে কতটুকু কাজ করতে চান, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান মানুষের সামনে, সেটা অনেক বড় ফ্যাক্টর। জি, আপনার কাছে আবার আসবো। ফরিদুল হক ভাই, রাষ্ট্রপতির ক্ষমতা কি আসলে বাড়বে কিনা আপনার কাছে কি মনে হয়? যেহেতু সংবিধান সংশোধনের বিশেষ কমিটি এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনার নিয়ে অনেক সুপারিশ রয়েছে কমিশনগুলোর, আপনার কাছে কি মনে হয় ক্ষমতা বাড়বে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আলংকারিক রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন? জি, ধন্যবাদ। এটা তো আসলে মন্তব্য করাটা কিছুটা হয়, কি বলে যে একটু, যেহেতু এখনো জিনিসটা কোর্টে বলটা আছে, জিনিসটা এখনই আগাম মন্তব্য করা তো কঠিন। আমি এইটা বলতে পারি যে আমরা কি চাই, চেয়েছিলাম আমরা, এটা বলতে পারি। তো সেটা বলার আগে আমি আজকে যে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করলেন ওনাকে শুভেচ্ছা জানাই, এবং আমি যার পরনাই ধরেন খুশি, বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদে উনি আসীন হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে উনাকে খুব পছন্দ করি এবং আমি বহুবার এই কথা বলেছি, ওনার সামনেও আমি এই কথা বলেছি যে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে রাজপথের উনি সিপাহসালার ছিলেন। আমরা ওনার নেতৃত্বে লড়াই করেছি, এটা স্বীকার করতে আমার কোনো ধরনের কোনো হেজিটেশন নাই। উনি লম্বা সময় এই লড়াই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন রাজপথে, কারণ বিরোধী ব্লকের প্রধান নেতারা রাজপথে ছিলেন না লম্বা সময়। বেগম খালেদা জিয়া কারান্তরীণ ছিলেন, তারেক রহমান দেশে ছিলেন না, তো উনি আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে ধরেন উনি আজকে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদে গিয়েছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং আশা করব যে জাতীয় প্রয়োজনে যখন যখন প্রয়োজন হবে উনি ন্যাশনাল ইন্টারেস্টকে মানে সামনে দেখবেন অ্যাপার্ট তার দলীয় ইন্টারেস্ট। কারণ বাংলাদেশে কিন্তু এই ঘটনা বারবার ঘটে যে দলীয় ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট অনেক সময় মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। কিন্তু উনি তো দল ছেড়ে রাজনীতি থেকে একরকম কি বলে যে সম্মানজনক বিদায় নিয়ে উনি বঙ্গভবনে গিয়েছেন। তো সেই জায়গা সেই সময় যদি আসে কখনো, তাহলে যাতে উনি জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে পারেন, এইটা মানে ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে যে পদ্ধতিতে ধরেন রাষ্ট্রপতি নির্বাচন হলো গতদিন,
যদি এটা না হতো তাহলে খুব খুশি হতাম, কারণ উনি ওনার রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে উনি নিজেকে এত উচ্চতায় নিয়ে গেছিলেন। আমি মনে করি যে এই পুরনো পদ্ধতিতে নির্বাচনটা হওয়ার মধ্যে দিয়ে ওনার কিছুটা সম্মানহানি হয়েছে। যদি আমরা পদ্ধতিটা সংস্কার করে দেন রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম তাহলে ওনার জন্য আরও এটা সম্মানজনক হতো আর কি। কারণ সেই পুরনো সিস্টেমে, যেই সিস্টেমে ধরেন কি বলে যে চুপ্পু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, একই সিস্টেমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। মেনে নিতে একটু কষ্ট হয়, যদিও উনি বিএনপি করেছেন, আমরা কখনো বিএনপি করিনি। সো তারপরেও ওনার তো একটা সর্বজন শ্রদ্ধা আছে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তো যাই হোক, আর ক্ষমতার ব্যাপারটা যেটা, সেটা তো হচ্ছে যে ধরেন এটা মন্তব্য করা কঠিন, তবে আমি ধারণা করতে পারি। ধারণাটা হচ্ছে কীরকম, মানে এখানে একটু পেছনে যেতে হবে আমাদের। মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যর প্রশ্ন, এই প্রশ্নটা আমরা অনেক আলোচনা করেছি। আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত একরকম ঐক্যমতের মধ্যে নিয়েছি। সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে রাষ্ট্রপতির কাছে কি কি পাওয়ার থাকবে। এই অনেকগুলো প্রতিষ্ঠানের নিয়োগ উনি প্রধানমন্ত্রীর পরামর্শ কিংবা সিদ্ধান্তর ব্যতি রেখে উনি দিতে পারবেন স্বাধীনভাবে। এটা আমাদের কিন্তু একটা কনসেন্ট ছিল। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে সরকার নিয়োগ দিয়ে দিয়েছে, এবং এটা বোঝা যায় যে সরকারের ধারণার মধ্যে এটা নাই যে এটা তো রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার কথা, এবং রাষ্ট্রপতি ওইখানে তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল এটাতে। ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, ওটা আমি জানি না, বাট আমি দেখলাম। আচ্ছা, হতে পারে, আমি এটা আমার এই মুহূর্তে মনে নেই আর কি, এত স্পষ্ট এত তো মনে থাকে না। তবে ওনার কাছে অনেকগুলো ক্ষমতা দেওয়া হবে এরকম। এইগুলো না দিলে আর আমরা কি দিব, মানে পাওয়ার অফ ব্যালেন্সটা কিভাবে হবে, মানে কি দিলে ব্যালেন্সটা হবে, এটা ঠিক আমার মানে ইয়েতে আসে না। যাই হোক, মানে এগুলো ছোট ছোট, মানে ধরেন যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠান এবং হচ্ছে যে প্রশাসনিক প্রতিষ্ঠান, এইগুলোর যে ধরেন আলাদা আলাদা মানে সীমানা আছে, সীমারেখা আছে, এগুলো কেন যেন ধরেন মানে আমাদের যারা কি বলে যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসার পরে এটা ভুলে যান। এটা একদম রেগুলার ঘটে আর কি। আমি আজকে এখন তো যেটা হয়েছে যে প্রচুর রিলস হয় এবং প্রচুর মিম হয়। আজকে বিএনপির বর্তমান যিনি ভারপ্রাপ্ত মহাসচিব, ওনার একটা আমি রিলস সামনে আসলো, মানে ওনার আগের কথা, নির্বাচনের আগে কিংবা ধরেন কয়েক বছর আগে আর এখনকার কথা, দুইটার মধ্যে পার্থক্য কি। তা পার্থক্য উনি খুব তখন বলতেছিলেন যে সমস্ত প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, এটা সেটা, এরকম বিরাট বিপ্লবী বক্তৃতা। কিন্তু পর মুহূর্তে আবার ধরেন ওই আরেকটা বক্তৃতা আসলো, যেটা হচ্ছে উনি কয়েকদিন আগে দিয়েছেন, সম্ভবত 2-3 দিন আগে পিএম অফিসে কোনো একটা মিটিং ছিল, ওইখানে যে পৃথিবীর সব দেশে এরকম দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। ইভেন এমন একটা উদাহরণ দিল, আমি খুব অবাক হলাম, ওনারা এত সিনিয়র পলিটিশিয়ান, ওনাদের কাছ থেকে এই ধরনের জিনিস শুনে মানে এই ধরনের লজিক্যাল ফেলাসি ওনারা তৈরি করেন যে আমেরিকাতে পুলিশ প্রধানত দলীয় লোক নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, আমেরিকাতে যখন ব্ল্যাক লাইভ ম্যাটার্স মুভমেন্ট চলে, আপনি স্মরণ করে দেখেন, ওই সময় একজন পুলিশের এসপি টাইপের এরকম একজন মানে কর্মকর্তা, তাকে ডোনাল্ড ট্রাম্প বলছিল হচ্ছে অ্যাটাক করার জন্য, যে তুমি এটা খালি করো, তুমি এটা অ্যাটাক করো, মানে এই ধরনের একটা প্রেসিডেন্ট বলছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলতেছে। উনি বলছে যে দিস ইজ মাই জুরিসডিকশন, আমি জানি এটা কী করতে হবে, তুমি এটার মধ্যে ঢুকো না। একদম সরাসরি এটা বলছে। এটা কেন বলতে পারলো? মানে ওইখানে কাঠামোটা এরকম, আপনি চাইলে পুলিশের উপরে ওই নিয়ন্ত্রণ নিতে পারবেন না। তাহলে পুলিশ যদি আপনি দলীয় ব্যক্তি দেনও, বাই কনস্টিটিউশন এবং বাই ল তার কাছে ওই পাওয়ারটা আসে, সে এইটাকে মানে যদি একটা অন্যায় সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যায়, এটাকে সে অ্যাভয়েড করতে পারে। ওই অ্যাভয়েড করার যে গার্ডস, ওই গার্ডসগুলো তাকে কনস্টিটিউশন এবং ল দিয়ে রাখছে। বাংলাদেশে কি এটা দেওয়া আছে? এটা আছে কি নাই এটা আমরা জানি না, এটা আমরা দেখছি না 50 বছর ধরে। রুহুল কবির রিজভী সাহেব এটা জানেন না, কিন্তু বলে ফেলেন। ব্যাপারটা বুঝছেন? তো এইটা হচ্ছে যে এই ডায়লেমাগুলো ক্রিয়েট করা হয়, লজিক্যাল মানে ফ্যালাসিগুলো ক্রিয়েট করা হয় আর কি। যাই হোক, তারপর আমরা আশা করব যে দেখা যাক, আমরা দেখি রাষ্ট্রপতি ক্ষমতা প্রশ্নে কি করে। জি, পুরনো পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানহানি হয়েছে বলে ফরিদ হক মনে করেন। এটি একটি প্রশ্ন। আর হচ্ছে মানসুরা যেটি বললেন যে কখনো কখনো রাষ্ট্রপতির চেয়ারে বসে নিশ্চুপ থাকাটাও আরেকটা বড় কাজ, যেটি শাহাবুদ্দিন চুপ্পুর উদাহরণ দিয়েছেন, যে 1.5 বছরে 2 বছরে তিনি চুপ ছিলেন। তিনি থাকার কারণেই অনেকে অনেক উদ্দেশ্য সাধন করতে পারে নাই। সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রপতি যদিও রাষ্ট্রের প্রধান ব্যক্তি, কিন্তু সংসদীয় গণতন্ত্রের যে আইন কানুন করা আছে আমাদের দেশে, তাতে রাষ্ট্রপতিকে
মূলত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করতে হয় প্রায় সকল কাজই, এমনকি যে নিয়োগগুলির কথা আসে সে নিয়োগগুলিও তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই দেন। তিনি কেবল আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ দানকারী। এমনকি তিনি যে সংসদে বক্তৃতা দেন সেই বক্তৃতাও মন্ত্রিপরিষদ অনুমোদন করে, যে কারণে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব শেখ হাসিনার সময় সংসদে যে বক্তৃতা দিয়েছেন আর এখন যে বক্তৃতা দিয়েছেন দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ দুইটা আসলে মন্ত্রিপরিষদের মাধ্যমে আসে। রাষ্ট্রপতির আসলে স্বাধীনভাবে সংসদে বক্তৃতা দেওয়ার যে ক্যাপাসিটি সেটাও অনেকখানি রহিত করা। পুরনো পদ্ধতি অথবা নতুন পদ্ধতি আমি বুঝি নাই, কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি তো সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হন। অতীতেও এই সংসদীয় গণতন্ত্র আসার পর থেকে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হচ্ছেন। বহু বছর পরে রাষ্ট্রপতি পদে কেউ একজন প্রতিদ্বন্দ্বিতা করেছে, সরকারি দল যাকে দিয়েছে তার বিপরীতে সে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করেছে, এইবার হয়েছে। এটা আমার ধারণা এক ধরনের প্রতীকী প্রতিদ্বন্দ্বিতা, কারণ তারা জানতেন যে তারা জিতবেন। আর 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যরা এখনো তাদের নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন করেন না, দলের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়। যেই জায়গাতে আসলে এই সংস্কারের ক্ষেত্রে কতগুলি পয়েন্ট এসেছিল যে রাষ্ট্রপতি যদি জনগণেরই হন তাহলে এই জনগণ তো স্বাধীনভাবে ভোট দেয়, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় যেহেতু সংসদ সদস্যরা ভোট দেন, তারা কিন্তু আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো পারেন না। দল যাকে বলে দেয়, হুইপ যেভাবে হুইপ করে সেই অনুযায়ী তাকে করতে হবে। দলের সিদ্ধান্তের বিপরীতে গেলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি রয়েছে। তো সেই ঝুঁকি বলবৎ থাকা অবস্থাতেই মির্জা ফখরুল এই নির্বাচনটা করেছেন। কিন্তু বাস্তব বিবেচনায় নিলে ওনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি কি তাকে পরাস্ত করার মতো জনপ্রিয় ব্যক্তিও না এবং পরাস্ত করার মতো অবস্থাও নাই। কেন নাই? কারণ ওলি আহমেদ সাহেব বিএনপির নেতা ছিলেন এবং তিনি বিএনপি থেকে বের হয়ে গিয়ে দল তৈরি করেছেন, দল তৈরি করে জামাতের সঙ্গে এইবার ঐক্য করেছেন, করে তিনি সেটা প্রার্থী হয়েছেন। জামাত এনসিপি যাকে প্রার্থী দিয়েছে সে আসলে বিএনপির দলছুট ব্যক্তি। ফলে আপনি যদি ভোটেও দিতেন, বিএনপির সংসদ সদস্যরা কি তাদের দলছুট ব্যক্তিকে কখনো ভোট দিবে না। ফলে জামাত এনসিপি যে মানুষটিকে নির্বাচিত করেছে সেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি থেকে বেরিয়ে যাওয়া, মনে করেন মোহামেডান থেকে বেরিয়ে যাওয়া আবাহনীতে খেলছে এরকম একজন ব্যক্তি। তো বিএনপির বিরুদ্ধে একজন প্রাক্তন বিএনপির মনোনীত ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে। এতে তার জেতার কোনো সম্ভাবনা কোনোভাবেই ছিল না, না জনপ্রিয়তার নিরিখে, না ব্যক্তিত্বের নিরিখে, না এই বাস্তব বিষয়টাকে বিবেচনায় নিল। গতকালকে এই টকশোতে একজন জামাতের নেতা বলছিলেন যে যদি প্রকাশ্যে তো ভোট হয়েছে, যদি গোপনে হতো, প্রকাশ্যে ভোট হয়েছে মানে ভোটের সিস্টেমটা এরকম হয়েছে যে সবাইকে সাইন করে ভোট দিয়েছেন। যদি গোপনে হতো, জামাতের একজন সদস্য তো তিনি তার ভোটটা ফেসবুকে দিয়ে দিয়েছিলেন। যদি গোপনে হতো তাহলে হয়তো অলি আহমদ আরো ভোট পাইতেন। কারণ হচ্ছে যে তিনি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন, তার সাথে বিএনপির অনেক নেতার সখ্যতা আছে এবং এটি আরো সৌন্দর্য হতো যে ভোট সাধারণত গোপনেই হয়। জামাতের সভাপতি উনি একটা বক্তৃতা দিয়েছিলেন না, আর কি করলে মন পাবো, একটা বক্তৃতা দিয়েছিলেন না? তো ওনাকে একটা গানের লাইন বললে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সেটা হচ্ছে যে ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না। কি করে উনি আশা করেন যে ভোটটা এরকম হইলে ওনারা আরো বেশি ভোট পেতেন? মানে এই আশাটাই তো ওই গানের মতো আর কি, যে ওই যে মন পাওয়ার চেষ্টায় আছেন কিন্তু আশা পূরণ হবে না, এটা সম্ভব না, এটা একটা অসম্ভব প্রপোজিশন। যে জাতীয়তাবাদী দল তাদের মহাসচিবকে দাঁড় করিয়েছে, যিনি একদিন আগেও মহাসচিব ছিলেন এবং এত বিপদের মধ্যে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, একাধিকবার দলের এবং সরকারের দায়িত্ব পালন করেছেন, সেই লোককে বাদ দিয়ে জাতীয়তাবাদী দল অলি আহমেদ সাহেবকে ভোট দিবে, এই আশাটা যে উনি করছেন আমার কাছে মনে হয় গানের মতো আর কি, ভালোবেসেই যেতে হবে, আশা পূরণ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমি করেছিলাম যে রাষ্ট্রপতির আসনটা মাঝে মাঝে চুপ থাকলেও সেটি অনেক বড় ধরনের কাজে দেয় রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, যেটি শাহাবুদ্দিন না, চুপ থাকাটা আমি মনে করি না। রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত নেবেন, কখন চুপ থাকবেন কখন চুপ থাকবেন না। শাহাবুদ্দিন সাহেব চুপ ছিলেন কি আসলে চুপ থাকার জন্য? তাহলে তিনি এই যেই মাত্র এই সরকার পরিবর্তন হলো উনি সাক্ষাৎকার দিয়ে ফেলেন এবং জানালেন যে ইউনূস সাহেব তার সঙ্গে সাংবিধানিকভাবে সঠিক আচরণ করেন নাই, উনি তো মুখ খুললেন। এই মুখ উনি ইউনূস সাহেব থাকা অবস্থায় খুলতে পারেন নাই, কিন্তু তাহলে উনি কি স্বেচ্ছায় চুপ করেছিলেন? মোটেও না। সুযোগ পাওয়ার সাথে সাথে উনি কথা বলেছেন, ওনার সঙ্গে যে অপমানজনক আচরণ করা হয়েছে উনি সেটা একটা সাক্ষাৎকারের মধ্যে বলে দিয়েছেন না পত্রিকায় গিয়ে।
তো রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী চুপ থাকবেন, ইচ্ছা অনুযায়ী চুপ থাকবেন না। দরকার হলে তিনি কথা বলবেন, রাষ্ট্রের প্রয়োজনে তিনি কথা বলবেন। রাষ্ট্রপতি কথা বলবেন অথবা চুপ থাকবেন, ব্যাপারটা সেই রকম না। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যদি মনে করেন যে তার কোনো জায়গাতে মতামত দেওয়ার দরকার আছে অথবা কোনো জায়গাতে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে, তিনি সেটা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সাংবিধানিকভাবে এত ক্ষমতা দেওয়া নাই যে তিনি চাইলেই যে কোনো হস্তক্ষেপ করতে পারেন, সেরকম নাই। তিনি সাংবিধানিকভাবে অত শক্তিশালী ব্যক্তি না, অত ক্ষমতা তার হাতে নাই। যে মূলত যেটা ঘটেছিল, এটা আমাকে মনে করে দিই, 90 সালে তো আমি তরুণ ছাত্র নেতা, ওই সময় যখন এরশাদের পতন হয়, তখন এই রাজনীতিবিদদের একটা, তারা যে মানসিকতা থেকে কথা বলছিলেন বা যে ধরনের একটা জনমত তৈরি করেছিলেন, সেখানে সকল দোষ দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি পদটাকে, ব্যক্তিকে না। এরশাদ দুষ্টু লোক, তাই কিন্তু রাষ্ট্রপতি পদটা বিতর্কিত হয়েছিল। কিন্তু তারা এমন একটা অবস্থা করেছিলেন যেন রাষ্ট্রপতি শাসিত বলেই স্বৈরতন্ত্র আসে। তাহলে এক ব্যক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে ফেলতে হবে, সংসদে এই ক্ষমতা ছড়িয়ে দিতে হবে। কিন্তু যখন সংসদীয় গণতন্ত্র আনা হলো, তখন প্রধানমন্ত্রীকে ঠিক রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলি সেইগুলিকেই উল্টায় দিয়ে দেওয়া হলো। মানে আগের রাষ্ট্রপতি যা করতো সেগুলো সব প্রধানমন্ত্রী করবেন, এবং তাতে করে যেটা হইল, সংসদ আছে বটে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে অসম্ভব ক্ষমতা, এবং এই ক্ষমতা কেবল একটি সংসদে বসে তিনি এক্সারসাইজ করতে পারেন বলেই এটা সংসদীয় গণতন্ত্র। এরকম একটা ঘটনা ঘটলো। কিন্তু তখন কেউ কোনো কথা বললো না। কেন বললো না? এই জন্য যে তখন জাতিপুর ঐক্যবদ্ধ, তিন জোটের রূপরেখা আছে। তখনও শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং অন্য যারা জোট শরিক তারা একসাথে বসেন, একই সাথে তারা কথা বলেন, সংসদীয় গণতন্ত্র আসছে। সকলে ধারণা করে নিল কি যে কোনো অসুবিধা নাই, প্রধানমন্ত্রী তো ভালোরা হবেন, আমাদের এতদিনের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রীরা হবেন প্রধানমন্ত্রী, তাহলে কোনো ভয় নাই, তাইলে আর স্বৈরতন্ত্র আসবে না। ওই যে আমি বললাম, এরশাদকে ব্যক্তিগতভাবে দায়ী না করে তারা দায়ী করেছিলেন পদটাকে, যে রাষ্ট্রপতি পদের কারণেই স্বৈরতন্ত্র হয়। কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার জন্য যত ক্ষমতা, সেই ক্ষমতা তারা প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিলেন। তারা বিশ্বাস করলেন, কেন করলেন? যে না, আমাদের নেত্রী, আমাদের নেতা, রাজনৈতিক দল, তারা আমাদের কথা শুনবে, তারা এরকম হবে না। কিন্তু ক্ষমতা যদি এইভাবে কোনো একটা জায়গায় গিয়ে পুঞ্জীভূত হয়, সেই ক্ষমতা প্রাকৃতিক কারণেই একসময় এরকম হয়ে ওঠে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের দলগুলির মধ্যে এটা আছে। 2018 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তাকে আমি এই প্রশ্নটা সেদিন করেছিলাম। তো তিনি আমাকে এই উত্তরটাই দিয়েছিলেন যে আমাদের দলগুলির মধ্যেও এই ব্যাপারটাই আছে, যে আমাদের দলের চেয়ারম্যানের হাতে, দলের সভানেত্রীর হাতে, দলের সভাপতির হাতে প্রচুর ক্ষমতা দেওয়া আছে। ফলে দলগুলির গঠনতন্ত্রে এইরকম, ফলে দেশের গঠনতন্ত্রে একই ঘটনাটা ঘটিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু সংস্কারের কথা এসেছে যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কারণ এই ভারসাম্যহীন ক্ষমতার কারণে দেখা গিয়েছে কেউ যদি দুষ্টু হয়ে ওঠেন, তাহলে তার দুষ্টু হয়ে ওঠার জন্য যথেষ্ট সুযোগ আমাদের এখনকার এই সংসদীয় গণতন্ত্র দিয়ে রেখেছে। জি, তুষার ভাই, আপনার কাছে আবার আসবো। বিএনপির আসলে রাজনৈতিক অভিমুখ কোন দিকে, মানসুরা? আপনি আসলে কোন দিকে অভিমুখ বলতে বুঝাচ্ছেন আমি বুঝতে পারিনি, আর একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। বিএনপির এই যে সরকারের তো 6 মাস হয়ে গেল, এবং বিএনপির অনেক নেতারাই বলছেন যে মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে, এবং আজকে মন্ত্রী পরিষদের বিভাগেও বেশ কয়েকজন যুক্ত হলেন, একজন বাদও পড়লেন, দুজন বাদও পড়লেন। সব মিলিয়ে বিএনপির এই 6 মাসের অর্জনটা কি, জনগণের জন্য কি করলো বিএনপি, আর বিএনপির রাজনীতিটা এখন কোন দিকে যাচ্ছে? অনেকে আবার বলছেন যে সরকার এবং দল একাকার হয়ে গেছে। এখন একটা দল যখন সরকারে আসে, প্রথম বিশেষ করে এমন একটি দল যেটি গত 17 বছর ক্ষমতার বাইরে ছিল, মানে ক্ষমতার মধ্যে থাকা একটি দল ক্ষমতার বাইরে ছিল, তাদের কোনো পাওয়ার প্র্যাকটিস ছিল না, এবং আমরা নিষ্পেষিত ছিলাম। তো সেই জায়গা থেকে যখন দলটি ক্ষমতায় আসে, তো এরপরে মাঝখানে যে পিরিয়ডটি ছিল ইন্টারিম, সেই সময়ও কিন্তু খুব ভালো অবস্থানে আমরা ছিলাম না। সেটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে বুঝবেন বিভিন্নভাবে। তো যখন দলটি ক্ষমতায় আসলো সব কিছুর পরে, তখন কিন্তু এই যে পাওয়ার স্ট্রাকচারগুলো নতুন করে গঠিত হতে শুরু করলো, এবং এই বোঝাপড়ার জায়গা থেকে আমাদের যে রাজনীতি শুরু হয়েছে, সেটির জন্য আমরা বলতে পারি যে দল এবং সরকার এক হয়ে গিয়েছে।
কিন্তু বিষয়টা তা না। দল দলের মতো আছে, সরকার সরকারের মতো আছে। কিন্তু হ্যাঁ, আমরা যথেষ্ট সময় এখনো হয়তো পাইনি, বা আরও সময় লাগবে যে দুটো স্ট্রাকচারকে পুরোপুরি আলাদা করতে। দলের সরকারের মধ্যে যারা আছেন তারা দলেরই লোক, কিন্তু দলের সব লোক কিন্তু সরকারে নেই। দলের লোক সব লোক সরকারের বিভিন্ন পোস্টে নেই। সেখানে দলের কর্মী আছেন, নেতা আছেন, বিভিন্ন স্ট্রাকচারের মানুষজন আছেন বিভিন্ন লেয়ার থেকে। তো এই সামনে আমাদের সম্মেলন হবে, বা যেভাবেই হোক না কেন আমাদের অঙ্গ সংগঠনগুলোর কমিটি, সেগুলোর উপরেই কিন্তু দলীয় যে স্ট্রাকচার সেটিকে আবারও পুনর্গঠন করা হবে। এখন সরকারের যে অবস্থান যে জায়গা থেকে আছে, 6 মাসকে অনেকে বলছেন মধুচন্দ্রিমা, কিন্তু আমি মনে করি না যে এটি কোনো মধুচন্দ্রিমা ছিল। বরং প্রথম যখন এতটাই স্ট্যাবিলিটি তৈরি করার জন্য সরকার যে চেষ্টা করে গিয়েছে, আগেও বিএনপি চেষ্টা করেছে গত 1.5 বছর, এর আগে 1.5 বছর যে স্টেবল রাজনৈতিক পরিস্থিতি আনার জন্য। সরকারে আসার পরেও কিন্তু সেই একই চ্যালেঞ্জই থেকে গিয়েছে, এবং সেই চ্যালেঞ্জটি বারবার ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক স্ট্যাবিলিটি। তো এই জায়গায় আসলে বিএনপি 6 মাসে যে পরিশ্রম করেছে, মন্ত্রিসভা বলেন, প্রত্যেক রাজনীতি প্রত্যেকটি জায়গা থেকে বিএনপি সেই কাজটি করেছে, সরকারের অংশ হয়ে করেছে। তা আমি বলবো যে 180 দিনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কাজটি বিএনপি করেছে, সরকারের পক্ষ থেকে করেছে, সেটা হচ্ছে দেশের রাজনৈতিক স্ট্যাবিলিটি তৈরি করা, যেটি কিন্তু আমাদের অন্যান্য যত সেক্টর আছে সবকটাকে প্রভাবিত করতে পারে। তো সবাই আসলে একটা জায়গায় এখন দাঁড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয় বলেন, শুধু বিদ্যুৎ বা গ্যাস, বিদ্যুৎ জ্বালানির কথা আলাদা, সেখানে কিছু ঘাটতি আছে, এবং সেটি সারা দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা দেখছি, এবং প্রত্যেকেই হয়তো সাফার করছে জিনিসটা নিয়ে, গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে। এটি এই মুহূর্তে নাগরিক সেবাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি সরকারের জন্য, কারণ রাজনৈতিক স্ট্যাবিলিটি চলে এসেছে, কিন্তু এখনও নাগরিক সেবা পুরোপুরি আসছে না। এটি হয়তো আগামী আরও 3 মাসের মধ্যে সরকার পুরোপুরি এই জিনিসটাতে স্ট্যাবিলিটি নিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো যে 6 জন এমপি তো ভোট দেননি রাষ্ট্রপতি নির্বাচনে। রুমিন ফারহানা তিনি ভোট না দেওয়ার 3টা কারণ বলেছেন। এর মধ্যে একটি কারণ বললেন যে এই নির্বাচনটা কে জিতবে সেটি তো নিশ্চিত, এবং এটি একটি অর্থবহ নির্বাচন হয় নাই, এই ধরনের কথা তিনি বলেছেন। লাস্টে একটি কথা বলছেন যে জুলাই অভ্যুত্থানে এত মানুষের রক্ত দিল, তাহলে কেন আমরা নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য, মানে রাজনৈতিকভাবে না, অরাজনৈতিক ব্যক্তি নিরপেক্ষ, তাদেরকে কেন জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেন? আমরা তো ধরেই নিয়েছিলাম যে উনি জুলাই অভ্যুত্থানকে পুরোপুরি ডিজাউন করে দিয়েছেন। এখন যেহেতু উনি শেখ হাসিনাকে আশা করেন শেখ হাসিনা ফিরবে, আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরবে, ওনার তো জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেন। এটাই আমি আসলে ওনার কথা আসলে শুনিনি, আপনার কাছ থেকেই শুনলাম যে 3টি কারণ উনি দিয়েছেন। উনি বিএনপি দলছুট মানুষ। কিছুক্ষণ আগে তুষার ভাই বলছিলেন ওলি আহমদের কথা, তো এরকম ওলি আহমদ, এরকম রুমিন ফারহানা বিএনপি অনেক তৈরি করেছিল, যারা বাইরে গিয়ে আবার এই যে কেউ রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন, কেউ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছেন, কেউ বিভিন্নভাবে ভুল ধরছেন। তা আপনারা জানেন যে রুমিন ফারহানা উনি যখন বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হন, সেখানে আমাদের দলের অনেক নারী নেত্রীরা ছিলেন, পূর্ববর্তী সময়ে এমপি হওয়া নারীরাও ছিলেন। অনেককেই কিন্তু দেওয়া হয়নি, ওনাকেই দেওয়া হয়েছিল। পার্টি মনে করেছিল যে ওনার ভয়েস বা লিডারশিপের জায়গা থেকে উনি হয়তো সে জায়গাটিকে কাজে লাগাতে পারবেন। ম্যাটার অফ ফ্যাক্ট তিনি কাজে লাগিয়েছেন হয়তো। কিন্তু এই যে বিএনপি তো একটি ছাতার মতো, যেখানে বিভিন্ন মতের মানুষ এসে একত্রিত হয়। তো উনি যে রোলটা ছিলেন সেটার মধ্যে কিন্তু আমার এখন গিয়ে মনে হচ্ছে যে ব্যাপারটা এইটাই, কারণ 5 আগস্টের পরের থেকে কিন্তু উনি বিভিন্নভাবে জুলাই অভ্যুত্থানের বা আমরা যে স্পিরিট নিয়ে আমরা কাজ করেছি, আর আমাদের জেনারেশনের সাথে ওনাদের একটা পার্থক্য আছে। এটা সত্যি যে আমি যে সময়ে বড় হয়েছি, যে সময়ে রাজনীতি করেছি, আমার কাছাকাছি বয়সের মানুষ যারা আছে,
আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় ঘটনা জুলাই অভ্যুত্থান। আমরা সেটাকে কেন্দ্র করে ঘুরি, সেটা কেন্দ্র করে আমরা রাজনীতি করি। ওনার সাথে আমাদের পার্থক্য আছে। তাই যাই হয়ে যাক না কেন, আমি কোনো অবস্থাতেই জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি এখনই বলে বসতে পারবো না যে না, হ্যাঁ এখন আওয়ামী লীগের কিছু ভ্যালিডিটি হয়তো তৈরি হয়েছে, এখনো হয়নি। এখনো ওরা জুলাইকে ডিজাউন করে, এখনো ওদের নেতাকর্মীরা জুলাইকে বিভিন্নভাবে অশালীন শব্দের মাধ্যমে সংজ্ঞায়িত করে। তো তার আসলে স্পিরিট আমাদের কিছুটা অজানা। আমি শুধু এতটুকুই বলবো যে উদাহরণ যেটা দিয়েছি সেটা হয়তো মুখ্য। একটা লাইনে আমার আপত্তি আছে, সেটা হচ্ছে যে উনি বলেছেন ফলাফল জানি তাহলে আমি কেন ভোট দিব। ভোট উনি দিবেন ওনার মতামতটা জানানোর জন্য। তো উনি ভোটদানে বিরত থেকেছেন, এটা ওনার স্বাধীনতা। ওনার মতামত আসলে এখানে মুখ্য না। ফলাফল নিশ্চিত থাকলে যে আপনি ভোট দিবেন না, ব্যাপারটা সেরকম না। ফলাফল নিশ্চিত, এটা তো আগেও ছিল। আপনার কাছে আসি, আপনাকে হয়তো একটু সময় পাবো আমি আপনার কাছে আসার জন্য। আমি একটা লাইন নিয়ে বলতে চেয়েছি, আর কিছু না। জি, ফরিদুল হক, এই যে ক্ষমতার কাঠামোর কথা তুষার ভাই বলছিলেন যে একটি দলের যিনি চেয়ারম্যান তার কাছেই একচ্ছত্র ক্ষমতা থাকে, সেই স্ট্রাকচারটাই প্রধানমন্ত্রীর কাছে পেয়েছেন। আমরা তো ক্ষমতার কাঠামো পরিবর্তনের কথা বলেছিলাম, বা বিএনপি এখন যে পথে হাঁটছে, তারা কি তাহলে পুরনো ক্ষমতা কাঠামো কৌশলকেই আঁকড়ে ধরে হাঁটতে চাচ্ছে কিনা, কি দেখে কি মনে হচ্ছে? আলাদা কিছু তো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, বরঞ্চ আগের থেকে আরও কি বলে যে এগ্রেসিভ, আগের থেকে আরও এগ্রেসিভ। এটা হচ্ছে যে ওই যে বললাম না যে দলের সীমানা, প্রশাসনের সীমানা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সীমানা, এই যে সীমানাগুলো, এগুলো বুঝতে পারার মতো কি বলে যে দক্ষতা আইদার ওনাদের নাই, অথবা মনে করতেছে যে এটাই তো এন্ড অফ দ্য হিস্ট্রি, বিএনপি আজীবন ক্ষমতায় থাকবে, এটাই হয়তো ভাবতেছে। কিন্তু আসলে তো এটা ব্যাপারগুলো ঘটে না। প্রতি মুহূর্ত হিস্ট্রি নতুন করে লেখা হয়। আপনি দেখেন, আমি সেদিন কয়েকদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখছিলাম, 17 জন ব্যক্তি বিএনপির নেতা যাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের নিয়োগের শর্তের মধ্যে ছিল যে অন্য যে কোনো কর্ম কিংবা সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগ করার সাপেক্ষে তাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হলো। এদের প্রায় সবাই বিএনপির কোনো না কোনো পর্যায়ের মানে কি বলে যে পদে আছেন, কোনো না কোনো পদে। একজন ধরেন বিএনপির একেবারে কেন্দ্রীয় কমিটির বন বিষয়ক সম্পাদক, ওনাকে বোধহয় বন শিল্প কর্পোরেশন টাইপ কি যেন একটা ইয়েতে নিয়োগ দেওয়া হয়েছে, উনিও পদত্যাগ করেননি। তো এখন যেটা হয়েছে যে আমাদের জন্য মানে যেই কি বলে যে এটা বিএনপি ধরেন যে আকাঙ্ক্ষার সাথে ধরেন এই যে কি বলে যে তামাশাটা করতেছে, আমরা তো আসলে একটা কাঠামোগত পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন, এই আলাপ তো জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ব্যাপকভাবে সামনে এসেছে। এটা আলাপটা প্রথমে আসলে রাস্তায় এসেছিল, আপনার মনে থাকার কথা 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখন কিন্তু প্রথম আমরা রাস্তায় প্ল্যাকার্ড দেখেছিলাম, একেবারে বাচ্চারা, যে রাষ্ট্রের মেরামত চলছে। এটা তুষার ভাই যেটা বললেন যে এই যে ধরেন ক্ষমতা কাঠামো, প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীকে আপনি শুধু পদটা বদল করলেন, ক্ষমতাগুলো একই রেখে দিলেন। এইটার মধ্য দিয়ে যেটা হলো যে আপনি একটা বাজে সিস্টেম যদি আপনি রাখেন, আপনি সারা জীবন তো এখানে ভালো মানুষ দিতে পারবেন না। এত ভালো মানুষ থাকে না সমাজের মধ্যে, বিশেষত যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, এত ভালো মানুষ থাকে না। আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে খারাপ মানুষ গিয়েও এটা করতে পারবে না। তাকে আপনি আটকানোর বিভিন্ন মেকানিজম তৈরি করবেন, তাকে জবাবদিহিতার ব্যবস্থা করবেন, মানে তাকে ধরেন তার একার কাছে যাতে সব কিছু না থাকে সেটাকে আপনি স্প্লিট করে দেবেন। এইগুলো ধরেন পৃথিবীতে 300-400 বছর ধরে ধরেন এই আধুনিক রাষ্ট্রগুলো যখন তৈরি হয়েছে, এরপর থেকে 300-400 বছর ধরে আলাপ করতে 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 এখানে পৃথিবীর মানুষ এসেছে। এখন আমাদের এখানে যেটা হয় যে যখন আমাদের রাজনীতিবিদরা যখন বিরোধী দলে থাকেন, তখন সবাই রুশো হয়ে যান, রুশোর মতো রাষ্ট্র চান। আর যখন ক্ষমতা চলে যান, তখন সবাই ম্যাকিয়াভেলিকে ধরেন ফলো করে। এইটা হচ্ছে যে ধরেন সংকটের জায়গা আর কি। তাই এইটার জন্য আমাদের ধরেন যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই ধরেন যদি এই লড়াইয়ের স্পিডটা যদি বিএনপি বুঝতে ব্যর্থ হয়, তাহলে ওনাদের জন্য তো রাজনীতি করা ভবিষ্যতে কঠিন হবে। যেমন মানসুরা যেমন একটা কথা বললেন যে আমরা একটা আলাদা জেনারেশন, এখন জেনারেশনের ধরেন যে জেনারেশনতে একটা কালেকটিভ আকাঙ্ক্ষা তৈরি হয়, যে আকাঙ্ক্ষার সাথে জেনারেশনাল গ্যাপ থাকে, এটা সবসময় থাকে পৃথিবীতে, এটা সবসময় তৈরি হয়। কারণ এইটা যদি বুঝতে না পারে ধরেন বিএনপির মধ্যে কি আপনি মনে করেন না যে ওনাদের জেনারেশনের কিংবা আমাদের জেনারেশনের এরকম হাজার হাজার কর্মী আছে যারাও মনে করে যে আসলে
এই সংকটটা আছে। ধরেন যিনি এখন আমার কথা শুনতেছে, একটু আগে তুষার ভাইয়ের কথা যিনি শুনছেন, আমাদেরকে পছন্দ না করলে আমরা যে কথাগুলো বলতেছি এগুলো তো লজিক্যাল যদি তারা মনে করেন বিএনপির করবে, তাহলে তারও প্রশ্ন হয় না তার নিজের দলের বিরুদ্ধে? এখন দেখেন বিএনপির জন্য সংকট কি, বিএনপি তো আওয়ামী লীগের মতো কাল্ট না, বিএনপিতে তো ওই কাল্ট নাই। আওয়ামী লীগ যেরকম ধরেন সর্বোচ্চ অন্যায় করার পরেও, সর্বোচ্চ অপরাধ করার পরেও, ইভেন টাইপ অফ জেনোসাইড করার পরেও আওয়ামী লীগের কোনো লোক মনে করে না এখনো যে বাংলাদেশে তারা কোনো অপরাধ করেছে। যাহা কিছু হয়েছে সব আসলে জঙ্গিরা করেছে, যাহা কিছু হয়েছে সব আসলে আমেরিকার ষড়যন্ত্র, যাহা কিছু হয়েছে সব আসলে কি বলে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। আর এরা যা যা কথা বলেছে এরা সব হইতেছে খারাপ মানুষ। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার শেখ পরিবার এবং তার যে মাফিয়া গোষ্ঠী এরাই হচ্ছে ভালো। এটা আওয়ামী লীগের কিন্তু অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই মনে করে, বিশেষ করে আওয়ামী লীগের যারা করবে, কারণ এখানে একটা কাল্ট, ওখানে একটা রিলিজিয়ান আছে। কিন্তু বিএনপির জন্য তো ব্যাপারটা তা না। বিএনপি তো এই প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে যে আপনি যে কি কমিটমেন্ট করেছিলেন, আপনি এটা করছেন না কেন, এইটা যদি না হয় তাহলে আপনারও তো আসলে এরকম হয়ে ওঠা শুধু এই এজেন্সি তো তৈরি হয়েছে। এখন বিএনপির জন্য যারা মাইর খাইছে, ধান খেতে পাট খেতে ঘুমাইছে, তারা ধরেন এইটা কতদিন মেনে নিবে? তো আমি মনে করি যে এটা প্রধান চ্যালেঞ্জটা, এই যে সংস্কারের পথে না হাঁটা, প্রধান চ্যালেঞ্জটা বিএনপির পক্ষেই পড়বে। যে 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে, এই 70% মানুষের মধ্যে কি বিএনপির মানুষ নাই? বেশিরভাগ মানুষ তো বিএনপির ভোট দিয়েছে। তাহলে তারা তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি, এইটাকে কি বলে যে অ্যাকসেপ্ট করতে পারতে হবে এবং এইটাকে নিয়ে আপনাকে পথ চলতে পারতে হবে, না হলে তাদেরকে তো ফেস করতে হবে। তুষার ভাই 1 মিনিট সময় আছে। বিরোধী দলে থাকলে রুশোর মতো, আর ক্ষমতায় থাকলে ম্যাকাভেলির মতো। আবার কেউ কেউ বলেন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, আবার কেউ বলেন যে বিএনপি কখনোই আওয়ামী লীগ হতে পারবে না। 1 মিনিটে জবাব চাই। না, আওয়ামী লীগ হওয়া খুবই কঠিন। আপনি বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না, এটা আপনি এখন যদি ব্যাখ্যা করতে পারবো না, আমি এখন বলছি না। কিছুটা ফরিদ বলেছেন, কিন্তু যেমন আপনি জামাত ইসলাম হওয়া খুব কঠিন, বিএনপি জামাত ইসলাম হইতে পারবে না। তো যে জায়গাটাতে আপনি আমাকে প্রশ্ন করেছেন ওইখানে আমি এতটুকুই বলবো যে উচ্চ কক্ষের যে প্রস্তাব, এটা কিন্তু 2018 সালে বিএনপিও দিয়েছে। ফলে এরকম বিএনপি অনেক সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে। ফলে বিএনপি সেই সংস্কারের প্রস্তাবগুলি তারা যেগুলি দিয়েছে সেগুলি অন্তত করবে, এইটা সবাই প্রত্যাশা করে। এমনকি বিএনপির ভেতরে যারা আছেন তারাও করেন এই কারণে যে ওই প্রস্তাবগুলি 31 দফা ওগুলোর ভিত্তিতে তো তারা আন্দোলন করেছেন। বিএনপির কর্মীরা করেছেন না, আমার পাশে যিনি এমপি তিনিও তো তার দলের 31 দফার ভিত্তিতে করেছেন। জুলাই আন্দোলনের কথা ভুলে যান, তাহলে ওই 31 দফার কিছু কিছু জায়গা তো বিএনপিকে পূরণ করতে হবে, কারণ ওইটার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তো, বা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য নিয়ে আসাটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই জরুরি। সারা জীবন ধরেন যেটা বলেছে ভালো মানুষেরা ক্ষমতায় থাকবে না, অথবা সারা জীবন এই পরিবারগুলিও দেশকে শাসন করবে না, তখন কি হবে? তিনজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।